আবরার স্যার কিন্তু সেই হ্যান্ডসাম, তাই না দোস্ত? দাঁত কিলিয়ে কথাটা বলল সাথী। আইরিন পাশ থেকে বলল, আমার ভাইটাকে কি তোরা চোখ দিয়ে গিলে খাবি নাকি? সাথী মুখ দিয়ে চসূচক একটা শব্দ ছেড়ে বলল, সুন্দরকে সুন্দর বলবো না তো কি বলবো? মুখ ফুসকে পাশ থেকে ফারহা বলল, আমারও স্যারকে খুব ভালো লাগে। ফারহার কথায় কেউ কিছু বলছে না। ফারহা পেছনে তাকিয়ে দেখে মাত্রই আবরার তাদের পাশ দিয়ে হেঁটে গেল। মুহূর্তেই জিভে ছোট্ট একটা কামড় দিল ফারহা। ইস রে, স্যার কিছু শুনে ফেলেনি তো? কিন্তু তা নিয়ে আলোচনা বন্ধ হয়নি ফ্রেন্ড মহলের মাঝে। ক্লাসেও চলছিল লুকিয়ে আলোচনা। সেটার সূত্র ধরে আবরার স্যার সারা ক্লাস কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল। শেষে যাওয়ার সময় আস্তে করে বলল, এখন তোমার পড়াশোনা করার বয়স, এসব করার বয়স না। সেদিনের পরে থেকেই আইরিন তাকে ভাবি বলে সম্বোধন করে। মাঝে মাঝে আইরিন বলতো আবরারও ফারহাকে পছন্দ করে, সেটা আইরিন বোঝে, বাট তা আবরার প্রকাশ করতে চায় না। এসব নিয়ে ফারহাকে কতদিন খেপিয়েছে তার হিসেব নেই। বাট আজ ফারদিনের মুখে কিছু কথা শুনে সকল চিন্তাভাবনা হাওয়ায় উড়িয়ে গেল তার। আইরিনের ছবি হাতে নিয়ে ফারদিনকে এভাবে কাঁদতে দেখে ফারহা বলল, এতই যখন ভালোবাসতে তাহলে কাউকে বলনি কেন এতদিন? কেন চুপ করেছিলে ভাইয়া? কাউকে না বললেও অন্তত আমায় বলতো তুমি। যা হওয়ার তা পরে দেখা যেত। কেন চুপ থেকে এখন আফসোসের পাহাড় বইছ? ফারদিন চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে বলল, আমি চাইনি আইরিনের বিষয়টা নিয়ে আমাদের মাঝে বন্ধুত্ব শেষ হয়ে যাক। আর আবরার এটা কখনোই মেনে নিত না। তুই তো জানতি আমাদের বেস্ট ফ্রেন্ডের তালিকায় 3 জন ছিলাম। ফারহা একটু ভেবে বলল, হ্যাঁ, তুমি, আবরার ভাই আর সোহেল ভাই। কিন্তু সোহেল ভাইয়ের সাথে তোমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। আবরার ভাইয়া নাকি চড়ও মেরেছিল তাকে। ফারদিন বলল, হ্যাঁ, কিন্তু আবরার সেদিন কেন এমন করেছিল জানিস? ফারহা দুই দিকে মাথা নাড়িয়ে না বলল। ফারদিন একটু মুচকি হেসে বলল, সোহেল তাকে পছন্দ করত, আর সেটা আমাকে সরাসরি বলতে পারিনি দেখে আবরারকে বলে আমায় রাজি করাতে চেয়েছিল। কিন্তু আবরার সেদিন সোহেলের সাথে খুব খারাপ ব্যবহার করেছিল। দুশ্চরিত্র বলে তাড়িয়ে দিয়েছিল আর বলেছিল, বন্ধুর বোন মানে তোরও বোন। বোনের দিকে কিভাবে বাজে নজর দিস? কোন সাহসে? দুশ্চরিত্রের সাথে আরো যা তা বলেছিল। ফারদিনের কথায় চোখ বড় বড় করে তাকায় ফারহা। এই সামান্য বিষয়টা নিয়ে এত বছরের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে গেল তাদের। ফারদিন আবারও বলতে লাগলো, সেদিনই আইরিনের বিষয়টা মনের ভেতর মাটি চাপা দিয়ে দিয়েছিলাম আমি। মাঝে মাঝে আফসোস হতো কেন আবরারের বন্ধু হতে গেলাম। আবার এটা ভেবেও নিজেকে সান্ত্বনা দিতাম, তার মতো বন্ধু পাওয়াও তো ভাগ্যের ব্যাপার। মাঝে মাঝে মনে হয় আমরা বন্ধু না, যেন দুই ভাই। হালকা ভয়েই যেমন ফারহার বুকের ভেতর টিপ টিপ শব্দ তৈরি করে, তেমন আজও বুকের ভেতরটাই টিপ টিপ করতে শুরু করলো। এত কাহিনী আগে জানলে কখনো আবরারের প্রতি তার এত ফিলিংস কাজ করতো না। তাহলে তারও কি এখন উচিত আবরারের জন্য তৈরি হওয়া বিন্দু বিন্দু ফিলিংস গুলো একটা একটা করে চাপা দেওয়া শুরু করা? এর মাঝে ফারদিনের কথায় ধ্যান ভাঙে ফারহার। ফারদিন খুব করুণ গলায় বলল, কথাগুলো কাউকে বলবি না প্লিজ, কারণ এসব কথা জানাজানি হয়ে গেলে আইরিনের সংসারে অশান্তি তৈরি হতে পারে। আমি চাই না আমার কারণে তার শান্তি নষ্ট হয়ে যাক। সে সারা জীবন সুখে থাকুক, এটাই আমার চাওয়া। রাত ধীরে ধীরে গভীর হতে লাগলো, আর এইদিকে সেই অনেকক্ষণ ধরে মাহিনের জন্য অপেক্ষা করছে আইরিন। চারপাশের কাঁচা ফুলের সুবাস ভেসে উঠছে, আর এদিকে ভয়ে বুকটা ধুকধুক করছে আইরিনের। এরপর কি হবে ভাবতে ভাবতে মাথায় ভর করে আছে নানান দুশ্চিন্তা। ভাবতে ভাবতে দরজায় আওয়াজ পেতেই নড়ে চড়ে বসে সে। মাহিন এসেছে রুমে। সুদর্শন দেখতে পারফেক্ট একটা মানুষ তার চোখে, তাই তো ছবি দেখে বিয়েতে রাজি হয়ে গিয়েছিল। যদিও মেয়েকে এখন বিয়ে দিতে চায়নি আইরিনের বাবা মা, তবে ছেলে ও ছেলের কোয়ালিফিকেশন আর ছেলের ক্যারিয়ার দেখে প্রস্তাব ফিরিয়ে দেয়নি তারা। চাকরির সুবাদে 6 মাসের জন্য আমেরিকা পাড়ি দেবে সে। এই তো 10-12 দিন পরই ফ্লাইট। তাই তাড়াহুড়ো করে মাহিনকে বিয়েটা করিয়ে দিল তার ফ্যামিলি। রুমে এসে খাটের পাশে এসে দাঁড়ায় সে। আইরিন মাথা নিচু করে বসে আছে। মাহিন হাতঘড়ি খুলতে খুলতে বলল, কয়েকটা কথা বলবো, মন দিয়ে শুনেন। বিয়ের আগে আপনি আমি খুব বেশি পরিচিত ছিলাম, বিষয়টা কিন্তু এমন নয়। আমার ফ্যামিলি থেকে হুটহাট এই সিদ্ধান্ত, আর আপনার ফ্যামিলিও রাজি হয়ে যায়। এর মাঝে আমি আপনাকে কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু আপনিও নাকি আমার ছবি দেখে বিয়েতে মত দিয়ে দিলেন। আমার ফ্যামিলিও হয়তো ভেবেছিল আপনি দেখতে সুন্দরী বলে আমিও সব মানিয়ে নিব। এরপর আমার চলে যাওয়ার সুবাদে বিয়েটাও খুব তাড়াহুড়ো করে হয়ে গেল। বাট এখন আপনি এটা ভাববেন না যে আপনাকে আমার পছন্দ হয়নি, বা বিয়েতে আমার মত ছিল না দেখে আপনাকে বাড়ি থেকে বের করে দিব। এমনটাও করব না আমি। আপনি এই বাড়িতে আপনার মতো করেই থাকতে পারেন, আমার কোনো প্রবলেম নেই। তবে আমার স্ত্রী হওয়ার অধিকারটা চাইবেন না। কথাগুলো আমি আপনাকে বিয়ের আগেই বলতে চেয়েছিলাম, বাট বলতে পারিনি দেখে এখন বলছি। এখন আমি চাইলে আপনাকে ডিভোর্স দিতে পারবো, বাট বাবা মা এটা কখনোই মেনে নিবে না। তাই বাকি সিদ্ধান্তটা আপনার। শুধু বউ নামে এই বাড়িতে থাকবেন নাকি এখান থেকে চলে যাবেন? আর এখানে থাকলেও রানীর বেশে থাকতে পারবেন, ওটা নিয়ে ভাববেন না। বলেই একটা ট্রাউজার আর টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল মাহিন। এতক্ষণের এই মুহূর্তটা যেন পুরোটাই মাথার উপর দিয়ে গেল আইরিনের। কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না, মাথাটা ভনভন করতে শুরু করলো তার। প্রথম দেখায় কাউকে ভালোবেসে ফেলে তার মুখে এমন কিছু শোনার জন্য অপেক্ষা ছিল না সে। কত কিছুই তো ভেবে রেখেছিল সে। বিয়েটা হবে, এরপর মাহিনের সাথে পরিচয়টা হবে এই 10-12 দিনেই। তারপর মাহিন চলে গেলে ফোনে কথা হবে তাদের। গভীর রাত পর্যন্ত লুকিয়ে লুকিয়ে ফোনে প্রেম করবে দুজন। কেউ দেখবে না তাদের এই লুকোচুরি প্রেম। ধীরে ধীরে তৈরি হবে মাহিন ফিরে আসার অপেক্ষাটা।
হুট করে একদিন এক আকাশ সমান আনন্দ নিয়ে ফিরে আসবে মাহিন। সেই আনন্দে মনাকাশের তারাগুলো মিটমিট করে জ্বলতে থাকবে তার। বাট আজ সব স্বপ্নই যেন দীর্ঘশ্বাসে পরিণত হয়ে গেল। আজ আর ঘুম আসছে না ফারহার। ফারদিনের কথাগুলো এক পাশে রাখলো আর অন্য পাশে রাখলো আবরারকে। দুটোই মিলানোর চেষ্টা করছে সে। ফারদিনের ভালোবাসা হারানোর কষ্টটা সে একটু হলেও অনুভব করতে পারছে, কিন্তু এসবের মাঝে তার ভাবনায় বারবার নতুন করে আবরারকে কেন জড়িয়ে ফেলছে তা সে নিজেও বুঝে উঠতে পারছে না। আজই বুকের বাপাসটাই টিপ টিপ শব্দ করছে, আজই বুকের বাপাসটাই টিপ টিপ শব্দ করছে কেন? কিসের এত ভয়?